পুড়ছে দক্ষিণ, ভাসছে উত্তর। গত কয়েকদিন ধরে এই কথা আমরা ধারাবাহিকভাবে বলছিলাম, কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নেই। গোটা দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এমনকি যেখানে শৈল শহর লাদাখ থেকে হিমাচল 0 ডিগ্রিতে পৌঁছয় তাপমাত্রা, সেখানেও উষ্ণায়নের প্রভাব। তাই নিয়ে আজ আলোচনা জিরো আওয়ারে শর্মিষ্ঠা। একদমই তাই অভিক, এবং তুমি যেরকমটা বলছো যে অর্থাৎ একটা বিশেষজ্ঞ বলছেন যে বিশেষ করে আবহাওয়াবিদরা সব থেকে এল নিনোর প্রভাব, কারণ গত কয়েক বছরে শুধুমাত্রই তাপমাত্রার পারদ বৃদ্ধি হচ্ছে উত্তরোত্তর। আপনাদের জানাবো, কারণ ইতিমধ্যে কিন্তু নজর রয়েছে একদিকে শুধু এই রাজ্যের অবস্থা যে বেহাল তা নয়, এই বিশ্ব উষ্ণায়নে থাবা পড়ছে গোটা বিশ্বে। আপনাদের ছবিটা দেখাবো, ক্রমশ বাড়ছে সূর্যের তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়ছে পৃথিবীর উত্তাপ। বিশ্ব উষ্ণায়নের জেরে দগ্ধ বিশ্ববাসী। 2023-24 এল নিনো ইয়ারে বাড়ছে হিটস্ট্রোকে মৃতের সংখ্যা। গ্রিস থেকে সৌদি আরব, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, ভারতের লাদাখ থেকে নৈনিতাল, দিল্লি থেকে ঝাড়খণ্ড, সর্বত্রই তাপপ্রবাহ, পুড়ে যাচ্ছে শরীর। বিশ্বজুড়েই ব্যাপক তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? আর উত্তরোত্তর কি প্রতি বছর বৃদ্ধি পাবে তাপপ্রবাহের মাত্রা? ধ্বংসের পথে পৃথিবী, বিলুপ্তির পথে মানব জাতি। এই নিয়ে আজ শর্মিষ্ঠা আমরা বোঝার চেষ্টা করব যে আমরা গত কয়েকদিন ধরে এক তীব্র অস্বস্তিকর জ্বালা যন্ত্রণা, এই গরম, দক্ষিণবঙ্গ পুড়ছে আর ভাসছে উত্তর, এই নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব ভারত ছাড়িয়ে এশিয়া, আফ্রিকা, আমেরিকা, সৌদি আরব, বিভিন্ন জায়গায় তার প্রভাব পড়েছে শর্মিষ্ঠা। একদমই তাই, এবং যেভাবে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং এখন তো বিশেষজ্ঞরা এই প্রশ্নটা, বিশেষ করে বিজ্ঞানীরা তারা প্রশ্ন তুলছেন যে তাহলে কি মানব জাতি ক্রমশ অবলুপ্তির পথে এগোচ্ছে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে। এবং অভিক, তুমি যেরকমটা বলছেন যে গোটা বিশ্ব জুড়ে যেভাবে, শুধু ভারত যে শিকার তা নয়, এবং ভারতের ছবিটাও বলছে যে কখনো উত্তরের এক ছবিতে, কখনো উত্তর পূর্ব বা দক্ষিণের ছবিটা এক, এবং একের পর এক শৈল শহরের অন্তত যা ছবি, তাতে ক্রমশ কিন্তু একটা বড় একেবারে শর্মিষ্ঠা প্রচন্ড দাবদাহে পুড়ছে দেশের একাধিক এলাকা এবং শৈল শহর বলে পরিচিত যে সমস্ত এলাকা, দেহরাদুন, মসৌরি, নৈনিতাল থেকে লাদাখ, পারদ 40 ডিগ্রির উপরে শর্মিষ্ঠা। একদমই তাই। আর দেশের উত্তর থেকে পূর্বে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, কাশ্মীরের মতো এলাকাতেও সর্বাধিক তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। লাদাখ থেকে ঝাড়খণ্ডে চলছে দাবদাহ, ঘামে ভিজছে দেশের উত্তর অংশ। শৈল শহর হিসেবে পরিচিত লাদাখ, হিমাচলেও পারদ পেরিয়েছে 40 ডিগ্রির উপরে। দিল্লির গড় তাপমাত্রা 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। দিল্লিতে যেন গা পুড়ছে মানুষের, কারণ স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি তাপমাত্রা বেশি অনুভূত হয় দিল্লিতে। তাই পারদ 45 ছুলেও মনে হচ্ছে 50। শান্তি নেই শৈল শহর লাদাখ, নৈনিতাল, দেহরাদুন, মুসৌরি এবং হিমাচল প্রদেশেও। গত এক সপ্তাহে পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি। তবে কেরলে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু উত্তর ভারতে চলবে তাপপ্রবাহ বলছে হাওয়া অফিস। এদিকে দেশের একটি অংশ যখন পুড়ছে, তখন প্লাবিত হয়েছে সিকিম ও অসম। প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিমের জনজীবন, আটক পর্যটকদের উদ্ধারে ত্রস্ত প্রশাসন। পাশাপাশি প্রবল বর্ষণে ফুঁসছে ব্রহ্মপুত্র। জলের তলায় করিমগঞ্জ, মেঘালয় এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়াবিদরা বলছে উত্তর পূর্বে অবস্থিত ঘূর্ণাবর্ত টেনে আনছে মৌসুমী বায়ুকে। তবে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে পুড়ছে উত্তর ভারত। ক্যালকাটা নিউজ। তবে শর্মিষ্ঠা, এই গরমের দাপটে শুধুমাত্র ভারত নয়, ভারতের বাসিন্দারা যে নাজেহাল পরিস্থিতির মধ্যে তা নয়, যারা কল্পনাই করতে পারেননি আজ পর্যন্ত, সেখানেও গরমের দাপট শুধু ভারত নয়, পড়ছে গোটা বিশ্ব। গলছে আন্টার্কটিকার মতো বরফ, যেখানে চাদর পড়ে যায়, সেখানে গড়ে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে পৃথিবীর শর্মিষ্ঠা। একদমই তাই, কারণ যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যদিও 2015 প্যারিস চুক্তি মোতাবেক গ্রিন হাউস যে গ্যাস নির্গমন, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে, এবং তাই তারপরেও এই তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের সংকল্প কিন্তু নেওয়া হয়েছিল। তারপরেও এই পরিস্থিতি গড়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে আগামী দিনে বিশ্বের 80% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এমনটাই বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 2023 এবং 2024 মিলিয়ে প্রায় 1 বছরের এল নিনো ইয়ার প্রভাব ফেলেছে বিশ্ব উষ্ণায়নে, বলছে ওয়াকিবহাল মহল। দ্য গার্ডিয়ান সংবাদপত্র সূত্রে খবর, গ্রিসের এক সমুদ্র সৈকতে আমেরিকান পর্যটকদের দেহ উদ্ধার হয়েছে। দিন কয়েক নিখোঁজ থাকার পর তাঁর নিথর দেহ উদ্ধার করেন অপর এক পর্যটক। হিটস্ট্রোক বা দাবদাহের কারণে এই মৃত্যু, বলছে বিশেষজ্ঞরা। এখানেই শেষ নয়, অন্তত 19 জন জর্ডিয়ান এবং ইরানিয়ার তীর্থযাত্রীর হজের পথে মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রের খবর, সৌদিতে
তাপপ্রবাহ সহ্য করতে না পেরে এই মর্মান্তিক ঘটনা। এল নিনো এবছর গিলে খেয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তর দক্ষিণ আমেরিকার আর্দ্র বাতাসকে। গড় তাপমাত্রার চেয়ে শুষ্ক দহনপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হয়েছে বিশ্বের এই অংশগুলো। বিশেষজ্ঞরা বলছে এল নিনোর সঙ্গেই গ্রিন হাউস গ্যাস নির্গমনের শতাংশ বাড়ায় অনেক শীতল স্থানেও তাপমাত্রা 40 ডিগ্রির উপর ছুঁয়েছে। উপগ্রহ চিত্রে ব্রাজিলের অ্যামাজন নদীর কিছু অংশে খরা পরিস্থিতি দেখা দিয়েছে। ক্যালকাটা নিউজ। শর্মিষ্ঠা, ক্রমশ বাড়ছে সূর্যের তাপমাত্রা, পৃথিবীর কাছাকাছি আসছে সূর্য, মানে এর প্রভাব আগামী দিনে কতটা ভয়ঙ্কর আমরা জিরো আওয়ারে আজ বোঝার চেষ্টা করব। প্রথমেই বলেছিলাম এমন দেশের বিভিন্ন প্রান্ত আছে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছয়, কিন্তু সেখানে এবার তাপপ্রবাহের এই রেশ। তাই জিরো আওয়ারে বোঝার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট আবহবিদ সুজীব কর রয়েছেন। স্বাগত সুজীববাবু। শর্মিষ্ঠার সঙ্গে আমি অভিক রয়েছি। সুজীববাবু, প্রথমেই জানতে চাইব, গত কয়েকদিন ধরে আমরা দক্ষিণবঙ্গের যারা মানুষ তারা পুড়ছেন, উত্তরবঙ্গে ভাসছে টানা বৃষ্টি, এর থেকে কবে রেহাই মিলবে এই কথা আমরা বলছিলাম, কিন্তু যা পরিসংখ্যান, যা তথ্য আসছে তাতে গোটা বিশ্ব, এদেশের উত্তর ভারত, পূর্ব ভারত, সেখানে এই উষ্ণায়ন। সুজীববাবু, কারণ কি, এর প্রেক্ষাপট কি? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে সমগ্র পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন অত্যন্ত দ্রুত গতিতে তার থাবা বসাচ্ছে এবং আপনারা জানেন ভালো করে যে সুমেরু অঞ্চলে বরফের পরিমাণ প্রায় নিঃশেষ হতে চলল। উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে যেখানে যেখানে বরফ জমে থাকতো সেই সমস্ত অঞ্চলেও বরফ কিন্তু মোটামুটি ভাবে গলে প্রায় শেষ হবার পথে। বেসিক্যালি এই ঘটনার কারণটাই হলো একটা জলবায়ুগত চক্র, যেটাকে আমরা বলে থাকি এল নিনো। সেই এল নিনো অত্যন্ত সক্রিয় অবস্থায় অবস্থান করছে এবং আপনারা জানেন ভালো করে গত 17 বছরে বারংবার লা নিনা ফেজ আসা সত্ত্বেও এল নিনো কিন্তু আমাদের এখান থেকে স্থান পরিবর্তন করেনি। অর্থাৎ লা নিনা ফেজ অতিক্রম করার পরে 1 থেকে 1.5 বছর বা 2 বছর একটা শান্ত অবস্থা আসা উচিত, সেই অবস্থা আমরা বিন্দুমাত্র আসতে পারিনি লাস্ট প্রায় 17 বছর ধরে। এবং যার ফলে আলটিমেটলি সমুদ্রের দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়ে আসার কথা, সেই বায়ু কিন্তু আলটিমেটলি একটা বৈপরীত্য অবস্থার মধ্যে অবস্থান করছে। বেসিক্যালি ভূমিভাগের তুলনায় জলভাগের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে জলভাগের উপরে ভূমিভাগের তুলনায় অনেক বেশি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে আছে, যার ফলে জলভাগ থেকে কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না। স্বাভাবিকভাবে স্থানীয় নিম্নচাপের টানে যে যতটুকু জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে সেটা ঘনীভবনের তুলনায় অনেকটাই কম এবং স্থানীয়ভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ নিম্নচাপের অবস্থান এবং বিচ্ছিন্ন নিম্নচাপের মধ্য, এবং সেটাই বর্তমানে ভারতের জলবায়ুর ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। স্বাভাবিক অবস্থার তুলনায় এই যে বৈচিত্র্যটা এসে গেছে, যে কারণের জন্য বায়ু প্রবাহের কোনো স্বাভাবিকত্ব দেখা যাচ্ছে না এবং অধিকাংশ ক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে যেখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূমিভাগে প্রবেশ করার কথা, সেখানে বায়ু কিন্তু উল্টো দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে ভারতের মধ্যে প্রবেশ করছে, যে কারণের জন্য সমগ্র উত্তর ভারতে জলীয় বাষ্পের ব্যাপক ঘাটতি, তাপমাত্রার দ্রুত গতিতে পরিবর্তন এবং অন্যান্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দুটো নিম্নচাপ কক্ষ অবস্থান করছে, একটা রয়েছে মধ্য ভারতে আর একটা রয়েছে উত্তর পূর্ব ভারতে, যে কারণের জন্য দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রবল বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। আমরা যদি সমগ্র পৃথিবীর এই অবস্থাটাকে পর্যালোচনা করি তাহলে কিন্তু দেখা যাবে এই মুহূর্তে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর প্রত্যেকেরই জলরাশি একই অবস্থার দ্বারা প্রভাবিত এবং যার ফলে আলটিমেটলি কিন্তু সমগ্র পৃথিবীর জলবায়ুগত পরিমণ্ডলে একই ধরনের প্রভাব পড়ছে এবং বিগত কয়েকদিন ধরেই আমেরিকা যুক্তরাষ্ট্রে স্বাভাবিক যে অবস্থায়, অর্থাৎ এই অবস্থায় যেখানে শুষ্ক জলবায়ু থাকার কথা, সেখানে কিন্তু তুলনামূলকভাবে আর্দ্রতা অনেক বেড়ে গেছে, যে কারণের জন্য প্রবল বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি লন্ডনের উপকূলবর্তী অঞ্চল উষ্ণ সমুদ্রের স্রোতের প্রভাবের ফলে আলটিমেটলি তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে পরিমাণ তাপমাত্রা থাকার কথা তার থেকে জলের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি, যার ফলে স্থানীয়ভাবে বৈচিত্র্যপূর্ণ জলবায়ু সৃষ্টি হচ্ছে। ভারতীয় যেটা ভারত মহাসাগর বলছি আমরা, তার উপরে জলের তাপমাত্রা অবস্থান করছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি,
বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা। সূর্যবাবু, এখান থেকে একটু জানার চেষ্টা করি, গোটা বিশ্বের যখন এই ছবি, এই যে ব্যাখ্যা আপনি দিচ্ছেন, ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলবায়ুর একটা বিস্তর হেরফের হচ্ছে এবং আবহাওয়ার খুব তাড়াতাড়ি এটা দ্রুত পরিবর্তন ঘটছে। সব থেকে বড় কথা, প্রতি বছর, অন্তত এবছর আমরা এই রাজ্যের ক্ষেত্রে যেরকম দেখলাম তাপমাত্রা 45 ডিগ্রি 47 ডিগ্রি পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ছুঁয়েছে। কলকাতাও ভাবতে পারেন 43 থেকে 44 ডিগ্রিতে তাদেরকে সহ্য করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতি বছর এইভাবেই কি তাপমাত্রার পারদ চড়বে? মানে সেটা কি উত্তরোত্তর বৃদ্ধি পাবে? আর এর পিছনে সব দোষী কি এল নিনোর? না, অ্যাকচুয়ালি একদম সঠিক জায়গায় প্রশ্নটা করেছেন। আমরা কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন ভাবে তাপমাত্রার এই পরিবর্তনকে দেখতে পাবো এবং আমরা প্রত্যেক বছরই বলবো বিগত বছরগুলো রেকর্ডকে অতিক্রম করে গেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারতের জলবায়ুতে শুধুমাত্র এল নিনোর প্রভাবকে দায়ী করা যাবে না। এল নিনো ছাড়াও ভারতের জলবায়ুর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে ম্যান মেড ইম্প্যাক্ট। প্রথমত আপনারা জানেন, রাজস্থানের থর্মরুভূমি অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারছে না। বেসিক্যালি ওই অঞ্চলে নিম্নচাপ মৌসুমী বায়ুকে ভারতীয় উপমহাদেশের মধ্যে নিয়ে আসে এবং ওই নিম্নচাপ না থাকার জন্যই বিচ্ছিন্নভাবে নিম্নচাপ কক্ষ তৈরি হচ্ছে, যে কারণের জন্য মৌসুমী দুর্দশার মধ্যে আমরা দ্রুত গতিতে প্রবেশ করছি, যে কারণের জন্য উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, উত্তর ভারত শুষ্ক, আবার মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে বেসিক্যালি জলবায়ুর ওপরে মানুষের এই যে হস্তক্ষেপ, মানুষের এই যে অবাঞ্ছিত প্রভাব, সেটাই কিন্তু আলটিমেটলি এর সাথে সংযোজিত হয়েছে। ফলে একদিকে এল নিনোর প্রভাব তো আছেই, তার সাথে মানুষের এই প্রভাবের ফলে ভারতের জলবায়ু সম্পূর্ণভাবে একটা বিপজ্জনক পর্যায়ের দিকে গেছে এবং আগামী সময়ের মধ্যে ভারতের এই জলবায়ুকে তার সঠিক ছন্দে ফিরিয়ে আনা আর এই মুহূর্তে কোনোভাবেও সম্ভব নয়। তার কারণ বাবু, আপনি বলছেন কোনোভাবেই জলবায়ুকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যেভাবে উত্তরোত্তর প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি পাবে, প্রত্যেক বছর অতীতের রেকর্ড ভেঙে নতুন তাপমাত্রার সাক্ষী হবে, মানব জাতি কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে? এ তো মানব জাতির বিলুপ্তির একটা আভাস, ইঙ্গিত, আশঙ্কার কথা। অ্যাকচুয়ালি ঠিক তাই। তার কারণটা হচ্ছে, দেখুন, আমরা এর আগে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো দেখেছি, তাতে হাইয়েস্ট টেম্পারেচার বা +53 থেকে +56 ডিগ্রি সেলসিয়াস, সেই সময় ওই তাপমাত্রাতেই পৃথিবী থেকে হারিয়ে গেছিল অনেক বড় বড় প্রাণী। বেসিক্যালি এই যে উষ্ণায়ন, এই যে তীব্র গতিতে পৃথিবীর তাপমাত্রাগত বৃদ্ধি, পার ইয়ার প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বেড়ে চলেছে এই মুহূর্তে পৃথিবীর। এই তাপমাত্রাগত বৃদ্ধি বেসিক্যালি আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে হিমায়নের পথে, অর্থাৎ আমরা চির শান্তির ঘুমে ঘুমিয়ে পড়বো, চির শীতল হয়ে যাবে পৃথিবী এবং সমগ্র পৃথিবী বরফাবৃত হবে। বেসিক্যালি টু মাচ ওয়ার্মিং মিনস কুলিং, অর্থাৎ আমরা সেই গ্লোবাল কুলিং এর দিকে এগোচ্ছি। এই বাস্তুতন্ত্রের সর্বশ্রেষ্ঠ প্রাণ হচ্ছে মানুষ, তাকেই পৃথিবী থেকে সবচেয়ে আগে। সুদীপ বাবু, আপনি যে কথা বললেন, এখানে রীতিমতো গোটা বিশ্বের মানুষ, এ দেশের মানুষ ধীরে ধীরে আমরা চির শান্তির ঘুমে চলে যাব, তার কারণ উষ্ণায়ন এই পর্যায়ে পৌঁছে যাবে। এই পরিস্থিতি মোকাবিলা কিভাবে সম্ভব জানতে চাই প্রথমেই। বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে মোকাবিলা বলতে সবচেয়ে আগে যেটা দরকার, অত্যন্ত দ্রুত গতিতে সমুদ্রের জলদূষণকে নিয়ন্ত্রণ করতে হবে, জলভাগের পরিমাণকে বাড়াতে হবে, ভূমিভাগের অভ্যন্তরে সবুজ উদ্ভিদের পরিমাণকে বাড়াতে হবে এবং বায়ুতে যেগুলো অ্যারোজলস আছে, অর্থাৎ যেগুলো দূষিত পদার্থ, ধোঁয়া, ধূলিকণা, জলীয় বাষ্প, এদের পরিমাণটাকে হ্রাস করতে হবে এবং তাহলে কিন্তু আমরা হয়তো আর কিছুদিন পৃথিবীতে সাস্টেন করতে পারি। বেসিক্যালি আমাদের সাস্টেনেবিলিটির পথে আমরাই হচ্ছি প্রধান বাধা, কারণ আমরা মানুষেরাই আমাদের ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পরিকল্পনার পথে এই বিশ্ব উষ্ণায়নের রাস্তা বেছে নিয়েছি। আমরা ডেকে এনেছি পৃথিবীতে আমাদের মৃত্যু দূতকে। বেসিক্যালি বাবু, আপনার কথা অত্যন্ত উদ্বেগের, কিন্তু সেখান থেকে আসার পথ খুঁজে পাওয়ার চেষ্টা করবো আজ জিরো আওয়ারে। এক যে বিষয়ে আজ আমরা নজর রেখেছি, শুধুমাত্র এ বাংলা, এ রাজ্য, দেশ, গোটা বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাবে 1.5 ডিগ্রি গড়ে তাপমাত্রা বেড়েছে। ধীরে ধীরে এক ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি এবং তার সঙ্গে একটা নাম জড়িয়ে গিয়েছে শর্মিষ্ঠা, এল নিনো। আর লা নিনার বিপরীতমুখী দাপটে জলবায়ু এবং তাপমাত্রার বিস্তর হেরফের গোটা বিশ্ব জুড়ে শর্মিষ্ঠা। একদমই তাই। শুধু তাই নয়, এই এল নিনো এবং এই যে দাপট, তার কোথাও কি হচ্ছে অতিবৃষ্টি, কোথাও বা অনাবৃষ্টি, কোথাও খরা, কোথাও বা চূড়ান্ত তাপপ্রবাহ। আর জলবায়ুর এই খামখেয়ালিপনাকেই এল নিনো এবং লা নিনার বিপরীতমুখী দাপট বলছেন বিশেষজ্ঞরা। দেখুন,
স্প্যানিশ ভাষায় এল নিনোর বাংলা করলে দাঁড়ায় বালক। এই এল নিনো প্রশান্ত মহাসাগরের বায়ুবীয় ক্রিয়াকলাপ, যার ফলে সমুদ্র পৃষ্ঠ উত্তপ্ত হয়ে গরম বাতাসকে সমভূমির দিকে পাঠিয়ে দেয়। এ কারণে ভূপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাত কমে। আর চলতি বছর এপ্রিল মাস পড়েছিল এই এল নিনোর কবলেই। তাপপ্রবাহ তাই মাত্রা ছাড়িয়েছিল। এশিয়ার ভারত, জাপান, আফ্রিকার কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, ওশিয়ানিয়ার দেশ অস্ট্রেলিয়া এবং ইউরোপের স্পেনে গোটা এপ্রিল জুড়ে গড়ের চেয়ে অত্যাধিক তাপমাত্রার সম্মুখীন হয়েছে। যে দেশে গড় তাপমাত্রা গত কয়েক বছর এপ্রিল মাসে 20 থেকে 25 ডিগ্রি রেকর্ড হয়েছে, সেখানে চলতি বছর এপ্রিলে তাপমাত্রা 45 ডিগ্রি, কোথাও কোথাও আবার 50 ডিগ্রিও ছুঁয়েছে। অত্যাধিক বেড়ে গিয়েছিল সমুদ্রের উপরিপৃষ্ঠের তাপমাত্রা, বলছেন বিশেষজ্ঞরা। ওয়াকিবহাল মহল বলছে এল নিনোর প্রভাব প্রতি 2 থেকে 7 বছরে দেখা যায়। 9 থেকে 1 বছর স্থায়ী হয় এল নিনো। 2023 জুন থেকে শুরু হওয়া এল নিনো চলতি বছর মে পর্যন্ত স্থায়ী হয়েছে। ফলে 2023 থেকে 2024কে এল নিনোর বছর ঘোষণা করে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস মিলে গিয়েছে চলতি গরমে। ভারতের তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং ওড়িশার অনেক জায়গায় দাবদাহে পুড়েছে। বাদ যায়নি বাংলাও। রাজ্যের কলাইকুণ্ডা গত মাসে দেশের মধ্যে সর্বোচ্চ 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছুঁয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন ক্লাইমেট মনিটর বলছে গোটা মহাদেশ জুড়ে গত মে মাস উষ্ণতম রেকর্ড হয়েছে। তবে এল নিনো গিয়ে লা নিনা অর্থাৎ ছোট বালিকার ফিরে আসার সময়। লা নিনা মূলত মৌসুমী বায়ুকে টেনে আনতে অনুঘটকের কাজ করে, বর্ষার আগমনকে ত্বরান্বিত করে এবং নিম্নচাপের জন্য আর্দ্রতাও সরবরাহ করে লা নিনা। চলতি বর্ষায় প্রবল বৃষ্টিতে ভেজার পূর্বাভাস এখন থেকেই দিয়ে রাখছে আবহাওয়া দপ্তর। কলকাতা নিউজ। একেবারে শর্মিষ্ঠা আমাদের সঙ্গে আবহাওয়িদ সুজিব কর রয়েছেন। সুজিববাবু, একেবারে এই এল নিনো, লা নিনা এই শব্দগুলোর সঙ্গে মানুষ হয়তো অনেকেই নতুন পরিচিত হচ্ছেন, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই বিশ্ব উষ্ণায়ন আমার দেশকে বাঁচাতে গেলে, আমাদের এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পেতে গেলে এই মুহূর্তে আশু প্রয়োজন কি এক, আর দ্বিতীয়ত কোন পর্যায়ে এই পরিস্থিতি যেতে পারে, আরো কতটা ভয়ঙ্কর হতে পারে? দেখুন, বেসিক্যালি এই মুহূর্তে যে জায়গাতে এসে দাঁড়িয়েছি আমরা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে, আপনারা জানেন ভালো করে যে পৃথিবীর বিস্তীর্ণ প্রান্তরে বরফ গলে যাচ্ছে এবং যার ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আমরা বাহ্যিকভাবে যে গরমটাকে অনুভব করছি সেটা তো আমরা আমাদের শরীরে অনুভব করছি, কিন্তু সমুদ্রের জলস্তরের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় 73 কিলোমিটার দূরবর্তী স্থান পর্যন্ত সমস্ত স্থানই আলটিমেটলি লবণাক্ত জল প্রবেশ করে যাবে, যে কারণের জন্য মানুষ কোনো জল পাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটি জল হচ্ছে একদিকে যেমন মানুষের পান করার জন্য প্রয়োজন, তেমনি অপরদিকে হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। এবং বেসিক্যালি যদি লবণাক্ত হয়ে যায় জল তাহলে কিন্তু চাষাবাদও হবে না। ফলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ভারতবর্ষের 22 থেকে 35 কোটি মানুষ আলটিমেটলি এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হবে। সুন্দরবনের মতো যে অঞ্চলগুলো, এগুলো পুরোপুরিভাবে সমুদ্রের তলায় সলিল সমাধি হবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে দৈহিক সহ্য করার ক্ষমতা, সেই সহ্য করার ক্ষমতা বারবার অতিক্রান্ত হচ্ছে। যখনই তাপমাত্রা, আপনারা জানেন এবছরও দিল্লির তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। এইভাবে যদি চলতে থাকে সেটা 56 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে পৃথিবী থেকে অধিকাংশ মানুষই নিমেষের মধ্যে হারিয়ে যাবে। ফলে বেসিক্যালি আলটিমেটলি কিন্তু আমরা একটা অদ্ভুত ট্রানজিশন জোনের মধ্যে অবস্থান করছি এবং এই ট্রানজিশন জোন থেকে আলটিমেটলি এই মুহূর্তে মুক্তি পাওয়ার পথ সামান্য কতগুলো আছে। সেখান থেকে যদি আমরা বেরোতে না পারি এখনো পর্যন্ত, মানুষ যদি সচেতন না হন এবং যারা রাষ্ট্রনায়কেরা আছেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা যদি সঠিকভাবে কাজগুলোকে করতে না পারেন তাহলে এই মানব সভ্যতা পৃথিবীর থেকে চিরতরে হারিয়ে যাবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা পরিবেশগতভাবে আজকে বিপর্যস্ত। বেসিক্যালি সমগ্র ভারতবর্ষের মানুষই
আজকে বিপদাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন। কারণ কোথাও অতিরিক্ত বৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও বন্যা, কোথাও ধস, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রকৃতি আমাদের উপরে নির্মম ভাবে তার থাবা বসাচ্ছে। ফলে এইখান থেকে যদি বেরোতে হয় তাহলে সঠিক পরিকল্পনা নিয়ে অন্যান্য সমস্ত দিকের কাজগুলোকে বন্ধ করে ইমিডিয়েটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মানব সভ্যতাকে বাঁচাবার জন্য, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। সচিববাবু, একটা বিষয় এখান থেকে একটু জানতে ইচ্ছে করছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন অভিক, অন্তত আমরা একটু জানবো, মানে একটা বিষয় গত কয়েক বছর ধরে এল নিনোর দাপট লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে এখন লা নিনা, কিন্তু বিষয় হচ্ছে যেভাবে একটা শব্দ ম্যান মেড, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনার এই শব্দটি, কিন্তু যার প্রভাব একটা বিষয় আপনি যেরকম বলছেন যে আরো হয়তো বেশ 15-20 বছর পর একটা ভয়ঙ্কর মাসুল হয়তো আমাদেরকেই দিতে হবে, তার কোথাও প্রত্যক্ষ বা কারণ হিসেবে হয়তো আমরাই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এল নিনো বা লা নিনা যবে থেকে দাপট দেখাতে শুরু করেছে, এই যে পর্যায়টা আমরা যাচ্ছি, অর্থাৎ এই পর্যায়টা আমরা কি খুব তাড়াতাড়ি একটা ধ্বংসের দিকে এগোচ্ছি? মানে আমার মনে হয় সেই বিপর্যয়ের দিকে এগোচ্ছি। কেন বলছি? কারণ হয়তো এই গাছ কাটা, কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, কোথাও জলে ডুবে যাচ্ছে, কোথাও এক ফোঁটা বৃষ্টি নেই, অর্থাৎ এরকম একটা সিচুয়েশনের মধ্যে কি আমরা যতটা যে সময়ে পৌঁছানোর কথা তার থেকে অনেকটা আগে পৌঁছে যাচ্ছি? অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই আমাদেরকে কিভাবে ভাবতে হবে, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? একদম ঠিকই বলেছেন। তার কারণটা হচ্ছে, দেখুন, এল নিনো একটা ক্লাইমেটিক সাইকেল, অতীতেও ছিল এবং বর্তমানেও হচ্ছে, কিন্তু এল নিনো যেটা রিপিটেশন, এই রিপিটেশনটা কিন্তু বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে ঘটছে। এল নিনো 3 থেকে 7 বছরের ক্লাইমেটিক সাইকেল, সেটা শেষ হয়ে যাওয়ার পরে লা নিনা ফেজ শুরু হওয়ার কথা, এবং লা নিনা ফেজ কিন্তু শান্ত জলবায়ু পরিবেশকে নির্দেশ করে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কখনোই লা নিনা ফেজ বিগত 19 বছরের মধ্যে সাস্টেন করতে পারেনি। অর্থাৎ এল নিনো থেকে লা নিনাতে গিয়ে আমরা পুনরায় আবার এল নিনোতে ব্যাক করে গেছি। এই মুহূর্তে ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে, অর্থাৎ নিরক্ষরেখার দক্ষিণে যদি আমরা দেখি যে লা নিনা আছে, তাহলে কিন্তু বঙ্গোপসাগরের উত্তরে এল নিনো ফেজ এখনো কন্টিনিউ করছে, এবং এল নিনো ফেজই বেসিক্যালি কিন্তু এই অঞ্চলের মধ্যে জলীয় বাষ্পকে প্রবেশ করতে দিচ্ছে না, এবং উত্তর উত্তর পশ্চিম বায়ু এবং পূবালি বায়ুর মধ্যে হিট ট্রানজিশন জোন তৈরি করছে। ফলে আপনাদের যেটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আমাদের যেটা করা দরকার, সেটা হচ্ছে অনতিবিলম্বে আমাদেরকে দ্রুত গতিতে যেখানে যত জলভাগ আমরা নষ্ট করে ফেলেছি সেগুলোকে পুনরুদ্ধার করা। শহরাঞ্চলগুলোর মধ্যে যে জলাশয়গুলোকে এখনো আমরা জ্ঞাতসারে চুরি করছি, বিশেষত ধরুন আদিগঙ্গা ক্যানেলকে আমরা ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, বড় বড় খালগুলোকে আমরা ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, শহরের রিচার্জকে আমরা নষ্ট করে দিচ্ছি, শহরের মাটিতে জল নেই, সে কারণের জন্য আরবান হিট আইল্যান্ড তৈরি হচ্ছে। সেখান থেকে আমাকে বাঁচাতে হবে, শহরের জলাভূমিগুলোকে পুনরুদ্ধার করতে হবে। যে সমস্ত অঞ্চলে গাছগুলোকে নির্বিচারে কেটে ফেলেছি সেখানে অবিলম্বে সেটাকে বন্ধ করতে হবে। সরকারকে সচেষ্ট হতে হবে। সরকারের এই মূর্খতা এবং ভুল পরিকল্পনা বেসিক্যালি কিন্তু আমাদেরকে দ্রুত গতিতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সুজবাবু, অত্যন্ত উদ্বেগের আশঙ্কার কথা, এবং সেখান থেকে গোটা দেশ জুড়ে বিশ্বজুড়ে উষ্ণায়নের খবরের মাঝেও জিরো আওয়ারে আজ শেষ প্রশ্ন রাখবো। এ বাংলার উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টি হয়েছে, ভাসছে উত্তর, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কবে আসবে আখেরে গত কয়েকদিন ধরে খালি অপেক্ষা করছেন মানুষ। বেসিক্যালি দেখুন, এই মুহূর্তে যেটা বারবার প্রচার করা হচ্ছে যে দক্ষিণবঙ্গে মনে হয় বৃষ্টি এসে গেছে 18 তারিখ থেকে, বেসিক্যালি কিন্তু এটা কোনো মনসুন ইম্প্যাক্ট নয়। ছোট নাগপুর ভূমির উপর একটা নিম্নচাপ আছে, তার ফলে আজকে এবং কালকে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। 27, 28, 29, 30 ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আমরা বেসিক্যালি দক্ষিণবঙ্গে মনসুন রেন পাবো 10ই জুলাই এর পরে। তবে অগাস্টের শুরু থেকে অত্যন্ত বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে, এবং তার ফলে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রবল বন্যা সংঘটিত হতে পারে। অনেক ধন্যবাদ সুজীব কর, আমাদের সঙ্গে বিশিষ্ট আবহাওয়িক ছিলেন। এবং শর্মিষ্ঠা, যে বৃষ্টি বর্ষা আখেরে 10ই জুলাইয়ের আগে বাংলায় বর্ষার বৃষ্টি আসছে না, এটা নিশ্চিত হতে পারে। এবং সবথেকে বড় কথা, এই যে পরিস্থিতি, এই যে ব্যাখ্যা আমরা পেলাম এল নিনো বা লা নিনা, যার প্রভাব কিন্তু আমাদের উপর অলরেডি পড়তে শুরু করেছে অভি, এবং অবশ্যই বৃষ্টির জন্য হয়তো আরো বেশ কিছুটা সময় চাতকের মতো অপেক্ষায় থাকতেই হবে দক্ষিণবঙ্গবাসীকে।